প্রশ্ন হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী সরকার প্রধান একটা রাজনৈতিক দলের প্রধান তিনি কি এরকম বাটপারি কথা সংসদে বলতে পারেন কিনা? পারেন তো। শেখ হাসিনা আর আওয়ামী লীগের রাজনীতি হলো বাটপারি রাজনীতি, সত্যরে মিথ্যা বানানো, মিথ্যারে সত্য বানানো, মরারে জীবিত বানানো, জীবিতরে মরা বানানো, যুদ্ধ করে নাই তারে মুক্তিযোদ্ধা বানানো, রাজাকাররে সনদ দেওয়া। এই টোটাল বাংলাদেশের বাটপারি রাজনীতির জনক হলো আওয়ামী লীগ, শেখ হাসিনা। একটার পর একটা ইস্যু আসছে আমাদের সামনে, যে কেউ বলতে পারেন এই ইস্যুগুলো সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করার যৌক্তিক কারণও আছে। সেই ইস্যুগুলো আমাদের সামনে এনে বিশেষ করে ভারত সফরে যা যা হয়েছে, ভারতের কাছে যে রেল করিডোর দেওয়া হয়েছে সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য সিরিয়াস হুমকি, এই আলোচনাগুলো কিছুটা পিছিয়ে দেওয়া গেছে হতে পারে। কিন্তু আমি আবার একটা কথা বলতে চাই, যে নিউজগুলো আমাদের সামনে আনা হচ্ছে এগুলো আবার সরকার যে খুব কিছু গেইন করছে ওটাকে সরিয়ে দিয়ে নট নেসেসারিলি। চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের 6 মাস পার না করতেই কেমন সময় পার করছেন। আপনারা জানেন নির্বাচনের পরে পরে বিরোধী দলের নেতাদের এক একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল, মানে সবাই বলছিল যে সব ম্যানেজড, আওয়ামী লীগের জন্য এখন আর কোনো থ্রেট নেই। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে এমন একটা বিষয় যেটা হলে একটা ইস্যু যায় আর একটা ইস্যু আসে, ইস্যুর ভাই অভাব নাই। এখন আবার দেখা যাইতেছে একজন ব্যক্তি প্রশ্ন ফাঁস করছে এবং তিনি ড্রাইভার আসছিল, বুঝছেন, এখন কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু প্রশ্ন ফাঁস করে যে ঘুষের টাকাগুলো লিছে এইগুলো নাকি সে আল্লাহর রাস্তায় দান করে দিছে। এক কথায় বলা যায় যে সে সেল চালাইয়া বেহেস্তে যাবে, তাই না? তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে আটক করা হয়েছে প্রায় 17 জনকে। এই বিষয়টি হয়তো আপনারা জেনে গেছেন। সেই আবেদ আলী সহকারে তার ছেলেকেও কিন্তু আটক করা হয়েছে। তারা দামি গাড়িতে যাইতো, বাড়িতে থাকতো, এমনকি মানুষ নিয়ে মাঝে মধ্যে দান সৎকা করতে, এগুলো ভিডিও সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। তো তার দাবি যে ঘুষের টাকাগুলো ছিল সেগুলো দিয়েই নাকি তারা এই কাজগুলো সম্পূর্ণ করছে, মানে আল্লাহর রাস্তায় খরচ করছে। বা সুন্দর একটা ব্যবস্থাপনা, মানে চুরি করে গরু কিনে নিয়ে গরু নিয়ে এসে তারপরে সেইটা কুরবানি দিচ্ছে। আশা কি যে হুজুর সাহেব, ইমাম সাহেব বলছে যদি গরু কুরবানি দেওয়া যায় এত সোয়াব। এখন এই সোয়াব আসলে দরকার, কি করা যায়, কাছেও তো টেহা নাই, তাহলে কি করা যায়, গরু চুরি করে নিয়ে আসি, এইরকম কামই করছে আবেদ আলী, বুঝছেন। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে মূলত আজকে ভিডিওটি সাজাইছি। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, মূলত সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আর কথা না বাড়ে এক এক করে সবগুলো ভিডিও আমরা চলুন দেখে আসি। প্রশ্ন হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী সরকার প্রধান একটা রাজনৈতিক দলের প্রধান তিনি কি এরকম বাটপারি কথা সংসদে বলতে পারেন কিনা? পারেন তো। শেখ হাসিনা আর আওয়ামী লীগের রাজনীতি হলো বাটপারি রাজনীতি, সত্যরে মিথ্যা বানানো, মিথ্যারে সত্য বানানো, মরারে জীবিত বানানো, জীবিতরে মরা বানানো, যুদ্ধ করে নাই তারে মুক্তিযোদ্ধা বানানো, রাজাকাররে সনদ দেওয়া। এই টোটাল বাংলাদেশের বাটপারি রাজনীতির জনক হলো আওয়ামী লীগ, শেখ হাসিনা। কেন কোনো মিথ্যাচার নাই, যা করে নাই। অতএব 2018 সালে পার্লামেন্টে কথা বলেছে, এমনি একটা বাটপারি করছে, অত ওই বাটপারিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই সময়টাতে আওয়ামী লীগের তো ইস্যুর কোনো শেষ নাই, সে আবার কেন কোটা কথা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে আন্দোলনটাকে? অনেকগুলো প্রিজাম্পশন আছে। একটা হচ্ছে যে বেশ কিছু বদনাম ঘটে গেছে সকল এই অবৈধ সরকারের, এই মতিউর, বেনজির, হাবিজাবির প্রচুর দুর্নীতির খবর আসছে। তো এই খবরগুলোকে বাইপাস করবার জন্য আরেকটা খুব শক্তিশালী খবর দরকার, কারণ দুর্বল খবর দিয়ে আপনি শুধুমাত্র বন্যার খবর দিয়ে দুর্নীতি বাইপাস করতে পারবেন না। অথবা এমন একটা দরকার যে আন্দোলনটার প্রতি সারা দেশের মানুষের আবার নজর তৈরি হবে। তারা দেখেছে যে কোটা আন্দোলনটা ফিরিয়ে নিয়ে আসলে তারা এই বন্যার সমস্যা, কোটি কোটি মানুষের যে দুর্ভোগ উত্তরাঞ্চলে এবং সিলেট বিভাগে চলছে সেটা ভুলিয়ে দেওয়া যাবে। যদি কোটা প্রথা আনা যায় তাহলে আপনার এই দুর্নীতির যে লুটপাটের কিংবদন্তির গল্পগুলো আসতেছে সেগুলো ভুলিয়ে দেওয়া যাবে। ভারতের সাথে যে অন্যায্য চুক্তিগুলো করে আসছে সেগুলো ভুলিয়ে দেওয়া যাবে। সর্বোপরি হচ্ছে এটা বাতিল করবে কিনা এমনটার ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। এটা হতে পারে আপনাদের 18 সালের নাটকের স্ক্রিপ্টটা মনে করায় দেই। সেটা হচ্ছে যে আপিলের ডিভিশনে একটা রায় হবে, আবার এই সরকার দলীয় প্রধান সোনার বাংলায় ঘোষণা দেবেন যেহেতু ছেলেমেয়েরা চায় না আমরা কোটা রাখবো না, এটার মধ্য দিয়ে ছাত্রলীগ ওনাকে আবার দেশনেত্রী হিসাবে আবার একটা সোহরাওয়ার্দী উদ্যানে সম্বর্ধনা দেবেন। আর এই যে মিছিলকারী জনগোষ্ঠী সেদিন আবার নতুন করে স্লোগান দিবে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই নাটকের স্ক্রিপ্ট চলছে। কিন্তু এই মিছিলকারীদেরকে বুঝতে হবে যে তোমরা যদি নাগরিক হইতা, এই দেশের গত 16-17 বছরের লুটপাট, ভোট, গণতন্ত্র, দেশের সব হারিয়ে যাওয়া জাতীয় স্বার্থ সুবিধাগুলো নিয়ে যদি তোমরা প্রতিবাদ করতা তাহলে 18-এর আন্দোলনটা 2024-এ আবার করা লাগতো না। এবং মনে রাখো, তোমরা যদি নাগরিক না হও এই 24-এর আন্দোলন 26-এ আবার তোমাকে করতে হবে, 28-এ আবার করতে হবে, 30-এ আবার করতে হবে। এটার সমাধান হচ্ছে যুব সমাজকে নাগরিক হইতে হবে। দেশের প্রত্যেকটা অন্যায়, অবিচার, অসঙ্গতি, জাতীয় স্বার্থ হানিকর এমন প্রত্যেকটা জিনিস, স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন এমন প্রত্যেকটা জিনিসের বিপক্ষে তোমাকে কথা বলতে হবে। আজকে একটা চাকরির জন্য যেভাবে পঙ্গপালের মতো মশা মিছিল করে, তারপরে মাছি আর তেলাপোকার মতো মিছিল করে হল থেকে বের হয়ে আসছো, বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে, অথচ তোমাদের তোমরা গাজা আর ফেন্সিডিলে বুধ হয়ে আসো, তোমরা বিসিএস গাইডের ভিতরে বুধ হয়ে আসো, দেশ নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। তোমরা মনে করতেছো একটা মিছিল করলে তুমি একটা চাকরি পাবা, তুমি এই বিসিএস গোলাম হইতে পারবা, তোমার এই গোলামির পুরস্কার হবে এটা? হবে না, সম্ভব হবে না। এটা তুমি আবার বঞ্চিত হবা। কয়টা ছেলে চাকরি পাবে? তোমাকে প্রজ্ঞাপন জারি করে দিল, যে প্রসেস আছে নিয়োগ প্রসেস, সব আওয়ামী লীগের বাটপাট দালালরা বসে থাকবে ভাইবা বোর্ডে। ছাত্রলীগের চিরকুট, আওয়ামী লীগের চিরকুট ছাড়া চাকরি হবে না। তুমি মিছিল করছো বলে তোমার চাকরি হবে? এটা সম্ভব? প্র্যাকটিক্যাল? টোটাল প্রশাসন আওয়ামী ইস্ট ইন্ডিয়ার কোম্পানির দখলে চলে গেছে। অতএব মির্জাফর আর ঘসিনী বেগমের সিগনেচার ছাড়া, চিঠি ছাড়া তোমরা তো চাকরি পাবা না। অতএব তোমার মিছিল করে যদি এখানে সংবিধানের পরিবর্তন হয় তাতেও তোমার চাকরির কোনো নিশ্চয়তা এখানে নাই। অতএব বুঝতে হবে এই মিছিলটা দেশের জন্য হতে হবে। একটার পর একটা ইস্যু আসছে আমাদের সামনে,
যে কেউ বলতে পারেন এই ইস্যুগুলো সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করার যৌক্তিক কারণও আছে। সেই ইস্যুগুলো আমাদের সামনে এনে বিশেষ করে ভারত সফরে যা যা হয়েছে, ভারতের কাছে যে রেল করিডোর দেওয়া হয়েছে সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য সিরিয়াস হুমকি, এই আলোচনাগুলো কিছুটা পিছিয়ে দেওয়া গেছে হতে পারে। কিন্তু আমি আবার একটা কথা বলতে চাই, যে নিউজগুলো আমাদের সামনে আনা হচ্ছে এগুলো আবার সরকার যে খুব কিছু গেইন করছে ওটাকে সরিয়ে দিয়ে নট নেসেসারিলি। গতকাল বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ যে বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে খবর এলো, এগুলো তো সরকারের খুব বড় ঝামেলা তৈরি করবে নৈতিকভাবে, এমনকি শুধু তাই না, প্রায়োগিকভাবে এসব প্রশ্ন তৈরি করছে। কারণ আমরা এই আলোচনাগুলো যদি করি তাহলে বুঝবে এর ইম্প্যাক্টটা কত বড় হতে পারে, সেই আলোচনাটা একটু করতে চাই। ইনফ্যাক্ট গতকালের আগের দিন, পরশু, চ্যানেল 24 একটা ভিডিও রিপোর্ট করেছে এবং সেটার যিনি মূল ব্যক্তি তিনি দাবি করেছেন যে এটা এক ধরনের টিজার, ওনারা খুব বিস্তারিত রিপোর্ট করবেন, তাদের অপরাধ বিষয়ক একটা প্রোগ্রাম আছে, সেটায় কয়েক কিস্তিতেও সেটা নাকি হতে পারে। সো আমরা অপেক্ষা করব। প্রাথমিকভাবে যে রিপোর্টটা হয়েছে খুব বেশি ডকুমেন্ট আছে এর মধ্যে, আমরা সেটা বলবো না, খুব বেশি তথ্য প্রমাণ সহ আমাদের সামনে এসছে তা বলবো না, কিন্তু তার সার কথা সেটা হচ্ছে বিসিএস এর প্রিলিখিত সহ 30টা গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যাডার নন ক্যাডার মিলিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা গত 1 যুগ থেকে হচ্ছে। তার মানে আমরা এই সরকার যতদিন ক্ষমতা আছে তার মেজর অংশটাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা ক্লেম করা হয়েছে ওই ভিডিওতে। ওখানে একজন ব্যক্তির সাথে কথা বলা হয় যিনি এই প্রসেসটা খুব কাছ থেকে দেখেছেন, তিনি দেখেছেন কারা কীভাবে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার পদে বিভিন্ন নিয়োগ নিশ্চিত করছেন সেটা দেখেছেন। তারপর তারা একজন অফিস সহকারীর সাথে কথা বলেছেন যিনি বিসিএসের প্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে সেরকম সাক্ষ্য দিচ্ছেন, তিনি অন ক্যামেরা কথা বলেছেন। এরপর তারা এক ধরনের একটা ট্রিক করেন যার মাধ্যমে গত 5 জুলাই, আমি যদি ভুল না করি, 5 জুলাই যে রেলওয়ের একটা পরীক্ষা হয়েছে, 5 জুলাই রেলওয়েতে 516টি পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেটা যে ফাঁস হয়েছে সেটা তারা তাদের একজন ক্যান্ডিডেটকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে এবং তারা সেখানে স্ক্রিনে দেখান, আমি ভিডিওটা আসলে মন্তব্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ, সেটা দেখান যে পরীক্ষা শুরু 1 ঘন্টা আগে তাদের হোয়াটসঅ্যাপে সেই প্রশ্ন চলে আসে এবং ওই প্রশ্ন থেকে 85 নম্বর আসে বলে জানিয়েছেন যে যাকে তারা ওই পরীক্ষার জন্য করেছেন। এবং যা করা হয় এসব প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে এখানে হোক, মেডিকেলে হোক, অন্য যেখানেই হোক না কেন, আগেও যখন হয়েছে, আপনি প্রশ্ন ফাঁসের যারা এটার জন্য টাকা দেবে তাদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যান, সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রস্তুত করেন। এখানেও ঠিক তাই হয়েছে এবং এরকম অনেকগুলো জায়গা আছে। এই ধরনের তথ্য দিয়ে একটা রিপোর্ট আমাদের সামনে এসছে। ইম্প্যাক্ট নিয়ে পরে আসছি। এর সাথে সামনে আসলো যে একজন গাড়ি চালক যিনি পিএসসির চেয়ারম্যানের গাড়ির চালক ছিলেন, তার সম্পত্তি, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন, তার এলাকায় সম্পত্তি আছে, ঢাকায় আছে, কুয়াকাটায় তিনি হোটেল বানাচ্ছেন, এরকম আসছে। এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই ভদ্রলোকের বিভিন্ন ভঙ্গিতে নামাজ পড়ার ছবি, তার ছেলের যে ছাত্রলীগ করে বলাই বাহুল্য, তিনি বিভিন্ন জায়গায় জনসেবা করে বেড়াচ্ছেন, দামি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, এই তথ্যগুলো আমাদের সামনে এসছে। সো আমরা প্রচুর কথাবার্তা বলছিলাম এবং ইদানিং যেটা হয়, নেটিজেনরা খুব দ্রুত অসাধারণভাবে অনেক তথ্য বের করে নিয়ে এসেছেনও। একটু অফ টপিক হলে আমাদের যারা ধর্মগুরু আছেন, যারা ধর্ম নিয়ে কথা বলেন, কেউ বলবেন যে একটা চোর বা ডাকাতের ধর্মীয় লেবাস, ধর্মীয় আচরণ দিয়ে ধর্মকে নিয়ে আলোচনা করা উচিত না। কিন্তু আমার কাছে প্রায় খুব মনে হয় একটা বিখ্যাত কথা আছে না, প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রেফিউজ অফ এ স্কাউন্ড্রেল। আমি আওয়ামী লীগের লোকজনকে মধ্যে দেখি দেশপ্রেম নিয়ে আলাপ করে। এখন প্যাট্রিয়টিজমের সাথে আমার মনে হয় রিলিজিয়নও আমাদের দেশের স্কাউন্ড্রেলদের লাস্ট রিফিউজ হচ্ছে কারো। এই ভদ্রলোক যেভাবে ধর্মকে নিয়ে আচরণ করেছেন, লিখেছেন, বলেছেন প্রকাশ্যে, মানে আমরা অবাক হয়েছি। গাড়িতে নামাজ পড়ছেন সেটা ছবি তুলে দিয়েছে, প্লেনে নামাজ পড়ছেন সেটা তুলে দেওয়া হচ্ছে। আমাদের ধর্মগুরুর এই ব্যাপারগুলো মনোযোগের সাথে বলা উচিত এবং লোকালি যাতে প্রতিবাদ তৈরি হয়। একটা লোক যিনি অসৎ উপার্জন করেন, যার স্বীকৃত বা জানা প্রফেশনের সাথে তার জীবনযাত্রার স্টাইল মিলবে না, সেই মানুষটারকে প্রশ্ন করা, তার ধর্মাচরণ এবং ধর্মের লেবাস ধরে মানুষের সামনে প্রতারণা করা, এগুলো প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করি। এই ড্রাইভারের প্রসঙ্গে আসবো। এই ড্রাইভারের প্রসঙ্গে বলাতে হঠাৎ করে মনে পড়েছে হয়তো আমাদের অনেকেরই আরেক ড্রাইভারের কথা। 2020 সালে আব্দুল মালেক বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক ড্রাইভার ছিলেন, তার 100 কোটি টাকার সম্পদ। তার সম্পদ ছিল 2টি বিলাসবহুল বাড়িতে, 24টি ফ্ল্যাট, একই স্থানে অন্তত 12 কাঠার, এটা তুরাগে 7 তলার 2টি বিলাসবহুল বাড়িতে 12 কাঠা কয়েকটি প্লট ছাড়া হাতির পুলে নির্মাণাধীন 10 তলা ভবনের মালিক তিনি। তাহলে ড্রাইভাররা এত ধনী হয়ে ওঠে, এত ধনী কেন হয়ে ওঠে? এবং আমরা এই প্রশ্ন যৌক্তিকভাবে খোঁজার চেষ্টা করা উচিত হবে, ড্রাইভাররা কার গাড়ি চালাতেন? স্বাস্থ্য অধিদপ্তরে যিনি ছিলেন তিনি বিভিন্ন গাড়ি চালাতেন, কিন্তু যিনি এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তিনি চালাতেন পিএসসি চেয়ারম্যানের গাড়ি। আমি নিশ্চিত নই, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অনেককে আনতে দেখেছি তিনি সাবেক চেয়ারম্যান জনাব সাদিক তার গাড়ি চালক ছিলেন। আমরা অনেক বেশি গাড়ি চালকদের নিয়ে কথা বলি, কার গাড়ি চালাতেন সেটাও যদি সঠিক হয়ে থাকে, যদি এটা তো সঠিক নাও হয়ে থাকে, আমরা এটুকু তথ্য মাথায় রাখবো। জনাব সাদিক মনোনয়ন পেয়েছেন এবার ডামি সংসদের নির্বাচনে এবং ডামি নির্বাচনে উনি সংসদে এসছেন। একজন পিএসসি চেয়ারম্যান সংসদে মনোনয়ন পাচ্ছেন। তখনও যখন আমাকে মনোনয়ন নিয়ে কথা বলা হচ্ছিলাম তখন কিন্তু ডক্টর সাদিকের কথা অনেকগুলো টিভি টকশোতে বলেছি যে তাকে দেওয়ার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের সামনে দেয়। তিনি সরকারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন দলীয় ক্যাডার এবং
লোকজনকে সরকারি চাকরিতে ঢোকানোর ক্ষেত্রে। আমার তাই মনে হয়েছে, তাই বলেছি, এবং এখানেও তাই। আর যদি ওনার ড্রাইভার উনি হয়ে থাকে, তাদের যোগসূত্র খুঁজলে পাওয়া যেতেও পারে। আমি আবারও বলছি, আমি নিশ্চিত নই, কিন্তু আমি এরকম একটা তথ্য দেখেছি বলে বলছি। এবার পরবর্তীতে গতকাল সন্ধ্যার দিকে খবর আসলো হঠাৎ করে, যিনি এই প্রশ্ন ফাঁস করেছেন তার নাম হচ্ছে আবেদ আলী, তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ, সিআইডি। মানে খুব সিনক্রোনাইজড মনে হয়। মানে যদিও চ্যানেল 24 দাবি করেছে 6 বছর অনুসন্ধান করে তারা এই রিপোর্ট তৈরি করেছেন, আমরা পরবর্তী ডিটেল রিপোর্ট দেখার অপেক্ষায় আছি, কিন্তু কেন যেন মনে হয় যে এই তথ্যগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং মুহূর্তে অ্যাকশনে নেমেছে। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি, গতকালের আগের দিন সরকার দুর্নীতির বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিচ্ছে ধরনের একটা পারসেপশন তৈরি করছে, এবং সম্ভবত সরকারকে এটা দেখাতে হচ্ছে বিদেশিদের। কারণ এই পদক্ষেপগুলো জাস্ট নিয়ে নিলাম, ডিস্ট্র্যাক্ট করলাম, এরকম না। কারণ এই পদক্ষেপগুলো সরকারের প্রতি খুব বড় প্রশ্ন তৈরি করে দেয়। আপনি বিসিএস পরীক্ষায় এইভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যদি 12 বছর ধরে হয়ে থাকে, তার মানে এই পুরো নিয়োগটার পরিস্থিতি কি? চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের 6 মাস পার না করতেই কেমন সময় পার করছে। আপনারা জানেন, নির্বাচনের পরে বিরোধী দলের নেতাদের এক একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল, মানে সবাই বলছিল যে সব ম্যানেজড, আওয়ামী লীগের জন্য এখন আর কোনো থ্রেট নেই, কেউ আর চ্যালেঞ্জ করবার নেই। ফলে সরকার সবাইকে এখন ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুন করে নিজের ক্ষমতা সংহত করার দিকে মনোযোগ দিতে পারবে। ভারতের কিছু কিছু আওয়ামী মনস্ক বুদ্ধিজীবীরাও বিভিন্ন লেখালেখিতে এমন সব মন্তব্যই করেছেন। এগুলো নিয়ে আমি এর আগে কিছু কথা বলেছি, আজ দেশীয় প্রেক্ষিত ধরে কিছু কথা বলবার চেষ্টা করব। তো নির্বাচনের পরে নেতাদের জামিন দেওয়া শুরু হলে, বিরোধী নেতাদের জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক পরিমণ্ডলে এই কথাই চাউর হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের সব বিপদ কেটে গেছে, এখন আরামে ক্ষমতা এনজয় করবে। বিরোধীরা হতাশ হয়ে আরও 5 বছরের জন্য চুপসে যাবে, কিছু রুটিন প্রতিবাদ মাঝে মাঝে মাঠে থাকবে, কিন্তু আদতে তা কি পারছে সরকার? 2014 বা 18-র পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি। সরকার আসলে কেমন সময় পার করছে তা আমরা একটু দেখতে চেষ্টা করব আজকের এই আলোচনায়। আওয়ামী লীগের প্রথম সংকট ছিল 2024 সালের নির্বাচন। সেই সংকটের সমাধান দলটি কি করতে পেরেছে? আমি যদি বলি না পারেনি, বরং 2024-এর নির্বাচনের ব্যর্থতার খেসারও দিতে হচ্ছে দলটিকে। দলটি ক্ষমতায় তো এসেছে, ফলে 24-এর নির্বাচনের ব্যর্থতা কোথায় দেখছি? এই পয়েন্টে আমার সাথে বেশিরভাগ মানুষ দ্বিমত করবেন, আমি জানি। তারপরেও আমার মত হলো 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রবল বিদেশি চাপ, দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, সবকিছুকে পাশ কাটিয়ে অনেকে যেটাকে বলেন ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে আওয়ামী লীগ সামাজিকভাবে তার যে বিপুল প্রভাব ছিল সেটা হারিয়ে ফেলেছে। ফলে তার বিরুদ্ধে এই সরকারের অনুগত অংশগুলো নিজেদের স্বার্থরক্ষিত না হলেই কঠোর আন্দোলনে নেমে পড়ছে। 24-এর নির্বাচনের মাধ্যমে রাজনীতিহীন ক্ষমতা চর্চার যে নীতি আওয়ামী লীগ গ্রহণ করেছে, তার ফলে ক্ষমতা গ্রহণের 6 মাস না যেতেই চারদিকে ব্যাপক আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। এই অবস্থায় সামাজিক সমর্থন শূন্য হয়ে যাওয়াটা সব দিক থেকেই আওয়ামী লীগকে অনিরাপদ করে তুলতে পারে। ফলে এইসব সংকটের গোড়া হলো জনগণের চাওয়া মোতাবেক একটা নির্বাচন করতে 2024 সালে দলটির ব্যর্থ হওয়া। কাজেই ক্ষমতায় আসার পরেও এই ব্যর্থতার কনসিকুয়েন্স বা প্রভাবটাকে মোকাবেলা করেই এগুলোর চ্যালেঞ্জ নিতে হবে। আর এটা অন্য যে কোনো সময়ের মতো এত সহজ হবে না। কেন হবে না সেই কথা বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করবার চেষ্টা করব। প্রথম কারণ হচ্ছে, পশ্চিমা চাপকে অগ্রাহ্য করে ভারতের সহায়তায় এইরকম একটা নির্বাচন করতে যাওয়ার ফলে দেশে ভারত বিরোধী আন্দোলন অনলাইনের সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনের চেহারা পেয়ে যেতে শুরু করেছে। ভারতের বিরুদ্ধে এই প্রবল জনজোয়ার কোনোভাবেই বন্ধু রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকার বয়ান পেশ করে দমানো যাবে না। অন্যদিকে আগের মতো বল প্রয়োগের অবস্থায় যাওয়ার সুযোগ নেই। কেন নেই সেটা আপনারা জানেন। পুলিশ এবং র্যাবের গুরুত্বপূর্ণ সদস্যদের উপর আমেরিকার স্যাংশন আছে। মানবাধিকার নিয়ে সরকার প্রচণ্ড চাপে আছে অনেকদিন থেকেই। এই অবস্থায় বাড়াবাড়ি রকমের বল প্রয়োগের নীতি নেওয়া সরকারের জন্য কঠিন হবে। অন্যদিকে সামাজিকভাবে আওয়ামী লীগ ভারতকে কেন্দ্র করে যে রাজনীতি এখানে করতে পারবে বলে মনে করেছিল তা ব্যর্থ হতে পারে। সমাজের ভারতের প্রতি মুগ্ধতা বা অনুগত মানসিকতার চেয়ে আওয়ামী লীগের ভোটবিহীন ক্ষমতায় ভারতের প্রকাশ্যে সমর্থন দেশে সামাজিকভাবেও ভারত বিরোধিতার মনোভাবকেই চাঙ্গা করেছে। এই অবস্থা চলতে থাকলে এটা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2 নম্বর হচ্ছে যে কোটার দাবিতে আন্দোলন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন, শিক্ষকদের পেনশন স্কিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সরকারকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে ইতিমধ্যেই। সরকার এই ধরনের সামাজিক আন্দোলনকে দমন করতে, বল প্রয়োগ করতে হলে বিপরীত হতে পারে যদি তারা বল প্রয়োগ করবার চেষ্টা করেন। সরকারের অনুগত শিক্ষক শ্রেণীও আর সরকারের নীতির প্রতি আস্থা রাখতে পারছেন না, সরকারকে বিশ্বাস করতে পারছেন না। আন্দোলনে সারা দেশের উচ্চশিক্ষাঙ্গন কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় সরকারকে পিছু হটার নীতি নিতে হতে পারে। যেহেতু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় এবং এই স্বার্থ রক্ষার জন্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না, ফলে এই বিষয়ে সরকারের নীতির পরিবর্তন মানে ব্যাকফুটে যাওয়া ছাড়া এই সমস্যা সমাধানের আর কোনো সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না। না হলে আন্দোলন চলতে থাকলে দেশের শিক্ষাঙ্গন অচল হয়ে পড়বে, কোটি কোটি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবেন এবং তাতে আন্দোলন আরও ছড়িয়ে পড়তে পারে। এবং যে কোনো সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে এই ধরনের আন্দোলন মার্চ করে ফেলার ঝুঁকিতে আছে সরকার। ইতিমধ্যেই বিরোধী দলের অনেক নেতা এইসব আন্দোলনে নিজেদের সমর্থন দিয়েছেন, ব্যক্তিগতভাবে, দলগতভাবে সেই অর্থে এখনো সমর্থন হয়তো দেননি তারা। তৃতীয়ত হচ্ছে যে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের নানান দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি আরও এর সাথে যুক্ত হয়েছে চরম অর্থনৈতিক অবস্থা। মানুষ প্রচণ্ড কষ্টে দিন পার করছে, বাজারে হাহাকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে। ফলে মানুষ সরকারের কোনো সক্ষমতার প্রতি আর আস্থা রাখতে পারছে না। তাদের মাধ্যমে সাধারণ মানুষ নিজের দুর্ভোগ বাড়া ছাড়া আর কোনো অগ্রগতি নিজেদের হবে বলে বিশ্বাস করে না। ফলে চারদিকের
এই আন্দোলনমুখীন চাপে সরকার যদি আগের মতোই দলীয় নেতাদের মাঠে নামিয়ে পুলিশকে বল প্রয়োগে বাধ্য করার আদেশ দিয়ে জনতাকে দমন করতে চায়, তা আগের মতো সহজ হবে না। কারণ 7 তারিখের নির্বাচনের পরে জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা অবশিষ্ট নেই বলেই অনেকে মনে করেন। যারা দল করেন তাদের কথা বলছি না, আমি সাধারণ জনগণের কথা বলছি। তাহলে দেখা যাচ্ছে 2024-এর 7ই জানুয়ারির পর দল হিসেবে আওয়ামী লীগ সমাজে তার অবস্থা নিজেই দুর্বল করেছে। প্রশাসন এবং পুলিশের একটা অংশকে ক্ষমতার জন্য দলীয় কায়দায় ব্যবহার করা হতে আমরা অতীতে দেখেছি। এখন আবার তাদের ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হতে থাকার ফলে পুরো অবস্থা খুবই বিদঘুটে হয়ে উঠেছে দলটির জন্য। নিজেদের সুবিধা মতো রাজনৈতিক যত কৌশলী দলটি গ্রহণ করুক না কেন, ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় দেখা যাচ্ছে এই সরকারের জন্য প্রতিটি পদে পদে কঠিন পরীক্ষা এবং ব্যাপক চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কোথাও কোনো সুখবর নেই আওয়ামী লীগের জন্য, অথবা একটাই সুখবর, এখনো ক্ষমতায় আছে দলটি, এর বাইরে আর কোনো সুখবর নেই। কিন্তু এই ক্ষমতা হারানোর ভয়টি এত প্রবল হয়ে উঠছে যে নিজেদের মৃদু সমর্থকরাও আর সরকারের উপর আস্থা রাখতে পারছে না। যারা আন্দোলন করছে, মানে বিরোধী দল বাদে, তারা যে সবাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা রাজনৈতিকভাবে এই সরকারকে প্রতিহত করার আন্দোলন শুরু করেছে তা কিন্তু নয়। সরকার রাজনৈতিকভাবে সবকিছু মোকাবেলার কৌশল জানে, এটা আমরা দেখেছি। এটা তারা 15 বছর ভালোই রপ্ত করেছে। সেই তুলনায় বরং বিরোধী দল এখনো বুঝতে পারছে না কোন কৌশলে এগুলে তারা সরকারকে রাজনৈতিকভাবে পিছু হতে বাধ্য করতে পারে। সেই দিক থেকে জনগণের মৌলিক দাবির সাথে দুটি দলেরই দূরত্ব আছে। বিরোধীদের দূরত্ব কিছুটা কম, কিন্তু তাদের প্রতি মানুষের অকুণ্ঠ আস্থা থাকলে রাজনৈতিক আন্দোলনের চরিত্র ইতিমধ্যেই আমরা পাল্টে যেতে দেখতাম। সেটাও তাদের একটা ভাবনার বিষয় হওয়া দরকার। কিন্তু তারা নিজেদের দলীয় স্বার্থ পেরিয়ে কতটা জনগণের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির অগ্রদূত হয়ে উঠবার আন্তরিক প্রচেষ্টা নিতে পেরেছে সেটা মূল্যায়ন করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি মতামত? ব্যারিস্টার সুমনের ভিডিও দেখলেন, জোনায়েদ সাকির ভিডিও দেখলেন, আরও বিভিন্ন আলোচনা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইলেন। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবেদ আলী যেই কাজটা করছে বা আবেদ আলীর সাথে আরও যারা যুক্ত ছিল, আসলে তাদের কি হওয়া দরকার? হ্যাঁ, তাদের শাস্তি হওয়া দরকার নাকি না হওয়া দরকার? এটা এখন তো ভাই টেনশনে পড়ছি বা চিন্তায় পড়ছি। যারা বিসিএস ক্যাডার, তাদেরকে তো বিসিএস ক্যাডার বলতে এখন সন্দেহ মনে হয়, কারণ তারা তো মানে দেহে দেহে পাশ করছে। কিসের ক্যাডার রে ভাই, বোঝেন নেই ঘটনা? কারণ এরা যে কাম করেছে ভাই, সবাই ক্যাডার তো দেখতে এইভাবে ক্যাডার হয়ে গেছে, বিসিএস ক্যাডার। বাস্তবে তো মনে হয় যেতেছে একটু বিসিএস ক্যাডার, সব বিসিআর ক্যাডার হয়েছে। হ্যাঁ, ঘটনা এরকম হয়েছে না ভাই? যাই হোক, আপনাদের মতামত জানাবেন ভাই, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।